হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মানবজনন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক স্পারমাটোজেনেসিস বা মেকানিজম অফ স্পারমাটোজেনেসিস পদ্ধতি সম্বন্ধে। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। তো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি পুরুষের দেহে সংঘটিত হয়। তো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটিকে প্রধানত তিনটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি। একটা হলো স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পারমাটোসাইটোসিস। তারপরে 2 নম্বর হলো মিওটিক দশা, মিওটিক ফেজ। তারপরে সবার লাস্ট এবং অন্তিম দশা হলো স্পার্মিওজেনেসিস, যেখানে শুক্রাণু উৎপন্ন হবে। তো স্পারমাটোজেনেসিসের মাধ্যমে স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পারমাটোসাইটোসিসের মাধ্যমে পরিণত শুক্রাণুর জার্ম কোষের সংখ্যা বৃদ্ধি ও তারপর আকার ও আয়তনে বৃদ্ধি ঘটে। পরিশেষে তা মিওটিক দশা ও স্পার্মিওজেনেসিসের মাধ্যমে পরিণত শুক্রাণুতে পরিবর্তিত হয়। নিচে স্পারমাটোজেনেসিসের পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করা হলো। স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পারমাটোসাইটোসিস যে পর্যায়ে আদি পুংজনন কোষ থেকে বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন হয় তাকে স্পারমাটোসাইটোজেনেসিস বলে। তো কি হলো, স্পারমাটোসাইটোজেনেসিস হবে শুক্রাণুর জার্ম কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, যা পরে আকার আয়তনে বৃদ্ধি, তারপর আকার ও আয়তন বৃদ্ধি ঘটবে। পরিশেষে তা মিওটিক ও স্পার্মিওজেনেসিস এর মাধ্যমে শুক্রাণুতে পরিণত হয়। নিচে স্পারমাটোজেনেসিসের এই বক্তব্যগুলি তোমরা ভালো করে শোনো। তারপরে এখন বলছে এই মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। স্পারমাটোসাইটোজেনেসিসও 2 ধাপে সম্পন্ন হয়। 1 নম্বর হলো সংখ্যা বৃদ্ধি দশা, আরেকটি হলো বৃদ্ধি দশা, গ্রোথ ফেজ, মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন মানে কি? এখানে সংখ্যা বৃদ্ধি হবে, মাল্টিপল হবে। তো পুরুষদের শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়ামে অবস্থিত আদি পুংজনন কোষগুলি ডিপ্লয়েড প্রকৃতির হয়। প্রত্যেকটি কোষের নিউক্লিয়াসে 22 জোড়া অটোজোম এবং একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম থাকে। এটা আমরা জানি। সংখ্যা বৃদ্ধি দশায় এই ডিপ্লয়েড আদি জনন কোষগুলো দ্রুত ও বারবার মাইটোসিস, আমরা জানি মাইটোসিস এবং মিওসিস দুটি কোষ বিভাজন প্রক্রিয়া। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হবে, আদি পুংজনকগুলি বারবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে এবং প্রতিটি আদি পুংজনন কোষগুলি থেকে 2টি করে আদি শুক্রকোষ বা স্পার্মোটোগোনিয়াম সৃষ্টি হবে। প্রতি আদি পুংজনন কোষ থেকে 2টি করে, মনে রাখবে 2টি করে স্পার্মোটোগোনিয়াম কোষ উৎপন্ন হয়। আদি পুংজনন কোষ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে প্রতিটি থেকে 2টি করে স্পার্মোটোগোনিয়াম কোষ উৎপন্ন হবে। তাহলে তারপর বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য উৎপন্ন হবে ডিপ্লয়েড আদি শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়া। এক বচনে হবে স্পার্মাটোগোনিয়াম, একই ব্যাপার। তো আদি পুংজনন কোষ থেকে 2টি করে আদি শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়াম উৎপন্ন হয়। এরপর উৎপন্ন স্পার্মাটোগোনিয়ামে গুলিকে শারীরিক পার্থক্যের ভিত্তিতে 2 ভাবে ভাগ করা যায়। উৎপন্ন কি হিসাবে ভাগ করব? শারীরিক স্থানিক পার্থক্যের ভিত্তিতে। তো একটি হলো টাইপ এ স্পার্মাটোগোনিয়া, 2 নম্বর হলো টাইপ 2 বা টাইপ বি স্পার্মাটোগোনিয়া। ঠিক আছে, এরপরে দেখো টাইপ এ স্পার্মাটোগোনিয়া প্রধানত স্টেম কোষ রূপে কাজ করবে। স্টেম সেল এগুলি ভিত্তি পর্দার নিকটবর্তী স্থানে অবস্থান করবে এবং বারবার বিভাজিত হয়ে নতুন স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করতে সক্ষম। মানে এগুলি আরও বিভাজিত হবে। আমরা কি জানলাম? প্রথমে তো 2টি
স্পার্মাটোগোনিয়া তো সৃষ্টি হচ্ছেই, এগুলি আরও বিভাজিত হবে, বিভাজিত হতে সক্ষম। ঠিক আছে, এটা হলো টাইপ এ স্পার্মাটোগোনিয়া। এরপর আসে টাইপ বি স্পার্মাটোগোনিয়া। বি স্পার্মাটোগোনিয়া শুক্রাণুগুলিকে মাতৃকোষ রূপে কাজ করে, শুক্রাণু মাতৃকোষ রূপে কাজ করে এবং পরবর্তী পর্যায়ে বৃদ্ধি দশায় প্রবেশ করে। মাতৃ সেল রূপে কাজ করবে, তাহলে কোনটি স্টেম কোষ রূপে কাজ করবে, পরীক্ষার প্রশ্ন আসতে পারে, সেখানে হবে টাইপ এ স্পার্মাটোগোনিয়া। এতদূর কি জানলাম আমরা, যে স্পার্মাটোজেনেসিস 3টি প্রক্রিয়ায় ঘটে। একটি হলো স্পার্মাটোসাইটোজেনেসিস বা স্পার্মাটোসাইটোসিস, 2 নম্বর মিওটিক দশা এবং স্পার্মিওজেনেসিস। এই 3টি পর্যায়ের যে ঘটনাগুলির পরেই স্পার্মের উৎপন্ন হয় বা শুক্রাণু উৎপন্ন হয়। তো প্রথমে কি জানলাম, যে স্পার্মাটোসাইটোজেনেসিস বা স্পার্মাটোসাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে কি হবে, শুক্রাণু জার্ম কোষগুলি বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, তারপরে এগুলা সংখ্যা বৃদ্ধি দশা আছে, বৃদ্ধির দশা আছে, এগুলো তারপরে আয়তন এবং আয়তন বৃদ্ধি ঘটবে, আকারে বৃদ্ধি ঘটবে। বললাম এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রতিটি শুক্রকোষ থেকে প্রথমে আদি পুংজনন কোষ থেকে 2টি করে ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়া সৃষ্টি হয়। তারপরে এইভাবে অসংখ্য ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়া সৃষ্টি হবে। তারপরে স্পার্মাটোগোনিয়া হয়ে গেল। এখন স্পার্মাটোগোনিয়াকে শারীরস্থানিক পার্থক্যের ভিত্তিতে আমরা 2 ভাগে ভাগ করি, টাইপ এ স্পার্মাটোগোনিয়া, টাইপ বি স্পার্মাটোগোনিয়া। টাইপ এ স্পার্মাটোগোনিয়া হলো স্টেম কোষ রূপে কাজ করবে এবং এরা বিভাজনে সক্ষম, বিভাজিত হয়ে নতুন স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করতে সক্ষম। এবং টাইপ বি স্পার্মাটোগোনিয়া হলো এগুলো মাতৃকোষ রূপে, শুক্রাণু মাতৃকোষ রূপে আচরণ করে এবং পরে বৃদ্ধি দশায় প্রবেশ করবে। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এরপর দেখি বৃদ্ধি দশায় কি বলছে। বৃদ্ধি দশায় বলছে প্রত্যেক টাইপ বি স্পার্মাটোগোনিয়াম সেমনিফ্রাস নালিকার পুষ্টিদ্রব্য গ্রহণ করে এবং আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মাটোসাইটে পরিণত হয়। এদের প্রত্যেক নিউক্লিয়াসে 22 জোড়া অটোজোম, একটি এক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম থাকে। তা কি বলছে, যে বৃদ্ধি দশায় প্রত্যেক টাইপ বি স্পার্মাটোগোনিয়া কি হয়, সেমিনিফেরাস নালিকায় সব ঘটনা ঘটছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে সেমিনিফেরাস নালিকায়, শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় তো আদি পুংজনন কোষ থাকে, যেটা আমরা প্রথমে পড়লাম। সেখান থেকে পুষ্টি দ্রব্য সংগ্রহ করে টাইপ বি স্পার্মাটোগোনিয়া 2N অর্থাৎ ডিপ্লয়েড, 2N মানে তো তোমরা বুঝছো, ডিপ্লয়েড বৃদ্ধিপ্রাপ্ত হবে, ডিপ্লয়েড স্পার্মাটোসাইটে পরিণত হবে। প্রত্যেকটি নিউক্লিয়াসে আমরা জানি 22 জোড়া অটোজোম, একটি এক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকে। তো ঠিক আছে এতদূর। তারপরে এই চিত্রটির দিকে ভালো করে খেয়াল করো তোমরা, যে এখন পর্যন্ত নিচুগুলো দেখার দরকার নেই, মিউটিক দশার আগে পর্যন্ত, যে স্পার্মাটোগোনিয়াম পদ্ধতিতে কি হলো, প্রথমে স্পার্মাটোসাইটোজেনেসিস পদ্ধতিতে স্পার্মাটোগোনিয়ামের সৃষ্টি হলো। তারপর স্পার্মাটোগোনিয়ামকে 2 ভাগে ভাগ করলাম, টাইপ এ স্পার্মাটোগোনিয়াম, টাইপ বি স্পার্মাটোগোনিয়াম। তারপর সেখান থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করলো টাইপ বি, পুষ্টি সংগ্রহ করে ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মাটোসাইট সৃষ্টি করলো। এত দূর ক্লিয়ার? এরপরে মিউটিক দশা বা মিউটিক অর ম্যাচুরেশন ফেজ, এটি হলো পূর্ণতার দশা। স্পার্মাটোজেনেসিসের যে পর্যায়ে প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে মিউসিস বিভাজনের মাধ্যমে স্পার্মাটিড উৎপন্ন হয় তাকে মিওটিক দশা বলে। স্পার্মাটোজেনেসিসের যে পর্যায়ে মানে প্রাথমিক স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মিউসিস প্রক্রিয়ায় স্পার্মাটিড উৎপন্ন হবে তাকে বলবো আমরা, যে দশায় এই ঘটনাটি ঘটবে তাকে বলবো মিউটিক দশা বা মিউটিক ফেজ। এটি হলো মূল পূর্ণতার দশা, ওই জন্য ম্যাচুরেশন ফেজও বলে। তাহলে এই পর্যায়ে মূলত 2টি ধাপে সম্পন্ন হবে, প্রথম মিউটিক বিভাজন এবং দ্বিতীয় মিউটিক বিভাজন। তো প্রথম মিউটিক বিভাজনের ক্ষেত্রে কি ঘটবে, প্রাথমিক স্পার্মাটোসাইট বা প্রাইমারি স্পার্মাটোসাইট
এক্ষেত্রে প্রথম মিউটিক বিভাজন বা মিউসিস ওয়ানের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড বা গৌণ বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট সৃষ্টি করবে। এদের একটিকে 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম এবং আরেকটিতে 22টি অটোজোম একটি ওয়াই ক্রোমোজোম। যেহেতু হ্যাপ্লয়েড, আমরা জানি ডিপ্লয়েডে কি থাকবে 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম। যেহেতু এখানে হ্যাপ্লয়েড, মানে এখানে মিউসিস ওয়ানের মাধ্যমে কি হলো, প্রাথমিক স্পার্মাটোসাইটটি বিভাজিত হয়ে গেল। বিভাজিত হওয়ার পরে স্পার্মাটিড এবং হ্যাপ্লয়েড স্পার্মাটিড গঠন করলো দুটি। এখানে বলছে দুটি হ্যাপ্লয়েড স্পার্মাটোসাইট সৃষ্টি করলো, গৌণ বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এর একটিতে 22টি অটোজোম একটিতে এক্স ক্রোমোজোম, অন্যটিতে 22টি অটোজোম একটি ওয়াই ক্রোমোজোম থাকে। তো উল্লেখ্য সেকেন্ডারি স্পার্মাটোসাইটগুলি পরস্পর সাইটোপ্লাজমীয় ব্রিজের সঙ্গে যুক্ত থাকে। এটা অত ইম্পর্টেন্ট না, তাহলে প্রশ্ন যদি আসে তোমরা বলবে যে স্পার্মাটোসাইটগুলি কীভাবে যুক্ত থাকে, সাইটোপ্লাজমীয় ব্রিজের মাধ্যমে সংযুক্ত থাকে। এরপর দ্বিতীয় মিউটিক বিভাজন। প্রতিটি হ্যাপ্লয়েড গৌণ স্পার্মাটোসাইট দ্বিতীয় মিউটিক বিভাজন বা মিউসিস 2 এর মাধ্যমে বিভাজিত হবে। তারাও কি করবে, প্রতিটি দুটি করে একই প্রকার ক্রোমোজোম বিশিষ্ট, মানে একই 22টি অটোজোম এবং একটি করে অ্যালোজোম বা এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড স্পার্মাটিড গঠন করবে। অতএব এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে কি হলো, তাহলে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়ে গেল। তোমরা এখানে দেখো যে 4টি সৃষ্টি হয়েছে কিনা, 4টি অবশ্যই সৃষ্টি হয়েছে। 1 2 3 4টে হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি হয়ে গেল। এরপরে স্পার্মাটিডগুলি সাইটোপ্লাজমিক ব্রিজের মাধ্যমে পরস্পর সংযুক্ত থাকে। এর মধ্যে দুটি স্পার্মাটিডের প্রতিটিতে 22টি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে এবং অপর দুটি স্পার্মাটিডের প্রতিটিতে 22টি অটোজোম ও একটি ওয়াই ক্রোমোজোম থাকে। স্পার্মাটিডগুলি ক্ষুদ্র গোলাকার হয়। এদের সাইটোপ্লাজমে গোলাকার নিউক্লিয়াস, ক্ষুদ্র গোলগি কমপ্লেক্স, মাইটোকন্ড্রিয়া, দুটি সেন্ট্রোজোম বর্তমান। এগুলো জানা দরকার কেন, আমরা এখন যখন স্পার্মিওজেনেসিস পড়বো তখন এগুলো দরকার হবে। তো এতদূর কি হলো, যে স্পার্মাটোগোনিয়াম থেকে প্রথমে প্রাথমিক স্পার্মাটোসাইট সৃষ্টি হয়ে গেল। পুষ্টিদ্রব্য সংগ্রহ করে আমরা পড়লাম যে টাইপ বি স্পার্মাটোগোনিয়াম পুষ্টিদ্রব্য সংগ্রহ করলো এবং সেমিনিফেরাস নালিকা সংগ্রহ করলো। সেখান থেকে ডিপ্লয়েড প্রাথমিক স্পার্মাটোসাইট সৃষ্টি করলো। সেই স্পার্মাটোসাইট প্রথম মিউটিক বিভাজন বা মিউসিস 1 বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে কি করলো, দুটি করে হ্যাপ্লয়েড গৌণ বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট সৃষ্টি করলো। তারপর স্পার্মাটোসাইটগুলি কি আমরা জানি সেকেন্ডারি স্পার্মাটোসাইটগুলি সাইটোপ্লাজমের সঙ্গে যুক্ত থাকে। এটা সেটা কোনো ব্যাপার না, কিন্তু পরের দ্বিতীয় মিউটিক বিভাজনে কি ঘটলো, যে দ্বিতীয় স্পার্মাটোসাইটগুলি প্রত্যেকটি দুটি করে হ্যাপ্লয়েড আবার স্পার্মাটিড গঠন করলো। এত অবধি ক্লিয়ার। আর প্রত্যেকটি হ্যাপ্লয়েড স্পার্মাটিডের মধ্যেও কি থাকে, প্রতিটিতে 22টি করে অটোজোম, একটি করে এক্স ক্রোমোজোম, একটাতে থাকবে একটি করে ওয়াই ক্রোমোজোম। এতদূর ক্লিয়ার। এরপরে জানলাম যে স্পার্মাটিডগুলি ক্ষুদ্র গোলাকার হয়, ঠিক আছে। এদের সাইটোপ্লাজমে গোলাকার নিউক্লিয়াস, ক্ষুদ্র গলগি কমপ্লেক্স, মাইটোকন্ড্রিয়া ও দুটি সেন্ট্রিওল যুক্ত সেন্ট্রোজোম বর্তমান। তো এরপরে দেখি স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটেলিওসিস, ঠিক আছে। স্পার্মাটোজেনেসিস যে পর্যায়ে নিষ্ক্রিয় স্পার্মাটিড থেকে কোষীয় রূপান্তরণ বা পরিস্ফুরণের মাধ্যমে সক্রিয় ও গমনে সক্ষম পরিণত পুংজনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মিওজেনেসিস বলবো। এই পদ্ধতির অপর নাম স্পার্মাটেলিওসিস, স্পার্মাটিড মেটামরফোসিস, এগুলো এমনি তোমরা জেনে রাখতে পারো। স্পার্মাটোজেনেসিসের যে পর্যায়ে স্পার্মাটিড থেকে কোষীয় রূপান্তরণ বা পরিস্ফুরণের মাধ্যমে সক্রিয় ও গমনে সক্ষম
পরিণত পুংজনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয়, তাকে বলবো, সেই প্রক্রিয়াটাকে বলবো স্পার্মিওজেনেসিস। তো ছবিটার দিকে খেয়াল করবে ভালো করে, আমি যখন পড়বো এই ছবিটার দিকে ভালো করে খেয়াল করবে এবং প্রতিটি পয়েন্ট ভালো করে বুঝবে। এই বিশেষ ধরনের কোষীয় রূপান্তরকে সংঘটিত হওয়ার জন্য স্পার্মাটিডগুলিকে সার্টলি কোষের সংস্পর্শে থাকা অবশ্যই আবশ্যক, কারণ অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত ফলিকুল স্টিমুলেটিং হরমোন FSH সার্টলি কোষকে উদ্দীপ্ত করবে। এই ফলে সার্টলি কোষ অ্যান্ড্রোজেন বাইন্ডিং হরমোন তৈরি হবে, যা স্পার্মাটিডের চারপাশে টেস্টোস্টেরনের মাত্রা বা গাঢ়ত্বকে বৃদ্ধি করবে। এই টেস্টোস্টেরনের প্রভাবে স্পার্মাটিড নিম্নলিখিত পরিবর্তনের মাধ্যমে শুক্রাণুতে পরিণত হয়ে যাবে। তো কী হবে, কেন সার্টলি কোষের সংস্পর্শে থাকতে হবে? কারণ সার্টলি কোষ কী হবে, অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত ফলিকুল স্টিমুলেটিং হরমোন কী করবে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সার্টলি কোষে তৈরি হবে এবং যা স্পার্মাটিড চারপাশে টেস্টোস্টেরনের গাঢ়ত্ব বৃদ্ধি করবে। এই টেস্টোস্টেরনের প্রভাবে স্পার্মাটিড নিম্নলিখিত পরিবর্তনের মাধ্যমে শুক্রাণুতে পরিণত হবে। তো স্পার্মাটিডের প্রথম পরিবর্তন দেখা যায় গলগি কমপ্লেক্সে। আমরা কতগুলি পরিবর্তন পড়ব, যেগুলির মধ্যে প্রথমে আসবে গলগির পরিবর্তন, পরে আসবে নিউক্লিয়াসের পরিবর্তন, তারপরে আসবে অ্যাক্রোজোম ক্যাপ গঠন, অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন, মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন এবং সবার লাস্টে সাইটোপ্লাজমের পরিবর্তন। সাইটোপ্লাজমের সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল বর্তমান, এটা আমরা সাইটোপ্লাজমের ব্যাপারটা আমরা পরে পড়বো, সাইটোপ্লাজমের পরিবর্তন। এবং এইটা জিনিস মনে রাখবে, সেন্ট্রিওলে এখানে ব্যাপার আছে যে ক্ষুদ্র গোলগি কমপ্লেক্স মাইটোকন্ড্রিয়া দুটি সেন্ট্রিওলযুক্ত সেন্ট্রোজোম বর্তমান থাকে। তো এরপরে দেখো গলগি পরিবর্তন। স্পার্মাটিডের প্রথম পরিবর্তন দেখা যায় গলগি কমপ্লেক্স ঘনীভূত হয় নিউক্লিয়াসকে বেষ্টন করে অবস্থান করে। গলগি কমপ্লেক্স প্রথমে অ্যাক্রোজোমাল দানা এবং পরে প্রোঅ্যাক্রোজোমাল দানা এবং পরে তাদের বৃদ্ধির দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্রোজোম দানা গঠন করে। তো কী হলো, ঘনীভূত হয়ে কোথায় অবস্থান করবে, নিউক্লিয়াসকে বেষ্টন করে অবস্থান করে। ঠিক আছে, এই দানাগুলি মিলিত হয়ে একক পর্দাবৃত অ্যাক্রোজোমাল ভেসিকল গঠিত হয়। এই দানাগুলি মিলিত হয়ে একক পর্দাবৃত অ্যাক্রোজোমাল ভেসিকল গঠিত হয়। এই ভেসিকল অংশ ব্যতীত গলগি কমপ্লেক্সের বাকি অংশগুলিকে ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে। এই ভেসিকল অংশ ব্যতীত ছাড়া গলগি কমপ্লেক্সের বাকি অংশ ধীরে ধীরে নষ্ট হবে। নিউক্লিয়াসের পরিবর্তন। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তুর বিশেষ পরিবর্তন ঘটে। ক্রোমোজোমের হিস্টোন প্রোটিনের বদলে স্থান পায় তুলনামূলক ক্ষারীয় প্রোটিন প্রোটামিন। এটা ইম্পর্টেন্ট, কোন প্রোটিন? প্রোটামিন। ঠিক আছে, প্রোটামিন, এটা তোমরা নোট করবে। এবং এর ফলে ক্রোমোজোমগুলি 6 গুণ বেশি ঘনীভূত হবে এবং নিউক্লিয়াস বিলুপ্ত হবে। এর ফলে স্পার্মাটিডের নিউক্লিয়াসটি ঘন সন্নিবিষ্ট ও লম্বাটে হতে শুরু করে। এর অগ্রপ্রান্ত ক্রমশ সূক্ষ্ম হয়ে যায়। এই যে দেখো ছবিটির দিকে খেয়াল করো, যে অগ্রপ্রান্ত সূক্ষ্ম হয়ে যাবে। তারপরে অ্যাক্রোজোম ক্যাপ গঠন। অ্যাক্রোজোমাল ভেসিকলের একক পর্দাটি ক্রমশ নিউক্লিয় পর্দার সংলগ্ন হয়। এরপরই পর্দাটি প্রসারিত হয়ে লম্বাটে নিউক্লিয়াসের সূক্ষ্ম অগ্রভাগটির 2/3 টুপির মতো ঢেকে ফেলে। এই টুপির মতো অংশটিকে অ্যাক্রোজোমাল ক্যাপ বা অ্যাক্রোজোম বলে। মানে এই পর্দাটি কী করবে, নিউক্লিয় পর্দার সংলগ্ন হয়ে পর্দাটি প্রসারিত হয়ে লম্বাটে নিউক্লিয়াসের সূক্ষ্ম অগ্রভাগটি 2/3 টুপির মতো ঢেকে ফেলে।
একে অ্যাক্রোজোমাল ক্যাপ বলবো, M2B মতো অংশটিকে। এই অংশ শুক্রাণুর মস্তক অংশকে নির্দেশ করে, অ্যাক্রোজোমাল ক্যাপ, এই ব্যাপারটা। অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন। স্পার্মাটিডের সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি আলাদা হয়ে যায়। যে সেন্ট্রিওলটি নিউক্লিয়াসের কাছে অবস্থান করে তাকে নিকটবর্তী বা প্রক্সিমাল সেন্ট্রিওল বলে। অন্যটি দূরে থেকে দূরবর্তী বা ডিস্টাল সেন্ট্রিওল গঠন করে। এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে অক্ষিতন্তু বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন। মাইটোকন্ড্রিয়া কি বলছে, অ্যাক্সিয়াল ফিলামেন্টের কিছুটা অংশে ঘিরে লম্বাটে মাইটোকন্ড্রিয়া সর্পিলাকারে বিন্যস্ত থাকে। এর ফলে ফিলামেন্টের মাঝের অংশকে বেষ্টন করে মাইটোকন্ড্রিয়া সিদ গঠিত হয়। এই যে মাইটোকন্ড্রিয়াল সিদ, মাইটোকন্ড্রিয়াগুলি এটাকে বলে মাইটোকন্ড্রিয়াল সিদ। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাক্সিয়াল ফিলামেন্টের কিছুটা অংশকে ঘিরে লম্বাটে মাইটোকন্ড্রিয়া সর্পিলাকারে বিন্যস্ত থাকে। এর ফলে ফিলামেন্টের মাঝের অংশ বেষ্টন করে মাইটোকন্ড্রিয়াল সিদ গড়ে ওঠে। এই অংশ শুক্রাণু বডি গঠন করে। লেজের কিছুটা অংশ ঘিরে তন্তুময় আবরণ গঠিত হয়। এবার আমাদের লাস্ট পয়েন্ট, সাইটোপ্লাজমের পরিবর্তন। স্পার্মিওজেনেসিসের যে পর্যায়ে সমস্ত সাইটোপ্লাজম বিলুপ্ত হয়, বাকি সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে। কোষ সমস্ত পরিত্যক্ত সাইটোপ্লাজমের দানাগুলি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, মানে কোষ ধ্বংস হয় সাইটোপ্লাজম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিনষ্ট করে। এই ছাড়া শুক্রাণুর মধ্যাংশকে আবৃত করে সাধারণত সাইটোপ্লাজম বিন্যস্ত থাকে। অপরিণত শুক্রাণু মস্তক অংশ সাটলি কোষে কিছুটা পথিত থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে। এভাবে পরিণত হওয়ার পরে শুক্রাণুগুলি সাটলি কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এরা সেমিনিফেরাস নালিকার অন্তস্থ গহ্বরে মুক্ত হয়। এই ঘটনাকে স্পার্মিয়েশন বলবো। অপরিণত শুক্রাণু মস্তক অংশ সাটলি কোষে কিছুটা পতিত থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে। এভাবে পরিণত হওয়ার পরে শুক্রাণুগুলি কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এরা সেমিনিফেরাস নালিকা অন্তস্থ গহ্বরে মুক্ত হয়। এই ঘটনাকে স্পার্মিয়েশন বলে। এটা অন্ত ইম্পর্টেন্ট না। তো আমরা জানি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় পরিণত পুংদেহে শুক্রাশয় 2 থেকে দৈনিক করে 120 মিলিয়ন শুক্রাণু উৎপন্ন হয়। সদ্য উৎপন্ন পুং গ্যামেট বা শুক্রাণু চলন ক্ষমতা থাকে না, তাই এগুলি নিষেকে অংশগ্রহণ করে না। এপিডিডাইমাসে 18 থেকে 24 ঘন্টা থাকার পরে শুক্রাণুগুলি ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা লাভ করে। মানে এপিডিডাইমাসে 18 থেকে 24 ঘন্টা যতক্ষণ থাকবে, তারপরে এরা ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা লাভ করবে। এই সময় এরা সচল থাকে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি তোমাদের এই টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।